ভাই কি হ্যাঁ, একটু বলেন তো ঘটনাটা আসলে কিভাবে মানে হলো? উনি আসলে মূলত সেদিন শুক্রবার ছিল। হ্যাঁ, তো আসরের সময় সে নামাজের জন্য বের হয়, মূলত বাসা থেকে অজু করে বের হয়। তার নামাজ পড়তে পড়তে সে হচ্ছে কি মানে হাঁটতে বেরোয়, মসজিদে আসবে, তখন হাঁটতেছে, দেখতেছে যে এদিকে নামাজের ওয়াক্তটা এখনো হয় নাই। তখন সে এদিকে আন্দোলন হচ্ছিল, তো সে আস্তে আস্তে দেখতেছিল যে আসলে মূলত কি হচ্ছে। দেখতে দেখতে সে কলোনির ভিতরে, ওই নতুন কলোনির গেটের ভিতরে ঢুকছে, তখন নামাজের ওয়াক্তটা শুরু হয়ে গেল। তখন সে ওখানে নামাজটা পড়ে নিল। পড়ে নিয়ে, আমাদের ব্যবসাটা তো নিউ মার্কেটে, তো ওখানে অনেকদিন যাবতীয় দোকানপাট বন্ধ, ব্যবসা বন্ধ ছিল। তো সে চিন্তা করলো যে আমি একটু যদি একটু কাজ ছিল গোডাউনের ভিতরে, তো আমি গিয়ে একটু যদি কাজটা সেরে আসতে পারি, তো ওইটাও করে আসবো, আর হচ্ছে গিয়ে কিছু টুকটাক বাজারও দরকার ছিল, সেটাও করে আসবো। তারপরে হচ্ছে গিয়ে সে নামাজ টামাজ পড়ে, আমি তার সাথে আমার বেশ কয়েকবারই ফোনে কথা হয়ে গেছে। আমি কেন জানি খুব অস্থির, ওই টাইমটা খুব অস্থির, কেন আমি জানি না। আমার ছেলেটাও হচ্ছে গিয়ে আমার ভাই আম্মার কাছে ছিল। আমি বাসায় একা, আমি তারে বারবার ফোন দিচ্ছি যে তুমি কোথায়, ওখানে গ্যাঞ্জাম হবে, তুমি যেও না। বলছে যে না, তেমন কোনো না, আমরা কলোনির ভিতরেই আছি, সমস্যা নাই। তা আমার সাথেই কথা হচ্ছিল। কথা বলতে বলতে সে জাস্ট লাইনটা কেটে দিছে। আমি বললাম যে তুমি আসবা কখন? বললো আমি আসরের নামাজ পড়ছি, তো মাগরিবের সময়টা তো অল্প সময়, আমি মাগরিবটা পড়ে তারপরে একবারে বাসায় ঢুকবো। এই কথা বলে সে লাইনটা কেটে দিচ্ছে। লাইনটা কেটে তার মোবাইলটা পকেটে ঢুকানোর সময় সে পায় নাই। ওই মুহূর্তে সে গুলি খেয়েছে মাথার পেছনে। তার মোবাইলটা পকেটে ঢোকানোর সময় পারে মোবাইলটা পড়ে গেছে। তারপর পথচারীরা তাকে ধরে নিয়ে হসপিটালে চলে গেছে। তখন কেউ একজন মোবাইলটা খুঁজে পাইছে, আমি তাকে চিনি না। সে ফোন দিয়ে বলতেছে, কিছুক্ষণের মধ্যে ফোন দিয়ে বলতেছে, আপু এই মোবাইলটা যার, আপনার আপনার কি হয়, আপনি তার কে? আমি বলতেছি আমার হাজবেন্ডের মোবাইল। কেন, কি হয়েছে? বলতেছে আপু ওনার মাথায় গুলি লাগছে, আপনারা একটু খবর নেন, ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম ভাই কোন হসপিটালে? সে বলতে পারলো না। বলতেছে আপু আমি জানি না কোন হসপিটালে। সাথে সাথে আমার ভাইকে ফোন দিলাম, আমার বিশ্বাস হচ্ছে না। বলছে মাত্র আমি তার সাথে কথা বলছি। বলতেছে না আপু আপনি একটু খবর নেন। তো কেন জানি আমার মনে হয়েছে তাকে ঢাকা মেডিকেলেই হয়তো বা নিয়ে গেছে। আমার ভাইকে বলতেছি সোহাগ তুই তাড়াতাড়ি যা, হুজাইফার বাবার মাথায় নাকি গুলি লাগছে। আমার ভাই দৌড় দিয়ে গেছে। সে হয়তো বা পাইছে, তার রুহটাই শুধু ছিল, কিন্তু আমি যে তাকে আর পাই নাই, তাকে আমি মৃত হয়েছি। কিন্তু আমার ভাই আমাকে বুঝতে দেয় নাই যে সে মারা গেছে। আমার ভাই বলতেছে সে কোমায় আছে, তুই ধরিস না, তাকে ধরা যাবে না এখন। কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পারতেছিলাম তার হাত পা সাদা হয়ে বরফ হয়ে গেছে, তার নিঃশ্বাস নিতে পারতেছে না। তখন আমার ভাই বলতেছে তুই ভেঙে পড়িস না, তুই ভেঙে পড়লে আমি আর সহ্য করতে পারবো না। আমার এখন অনেক কাজ, আমাকে এখন অনেক কিছু করতে হবে। কিন্তু আমি না বুঝতেই পারতেছিলাম না আসলে কি হচ্ছে। আমি কাঁদতেছিও না, আমার ভিতরে কোনো অনুভূতি কাজ করতেছে না। আমি বিশ্বাস করতে পারতেছি না যে একটু আমার সাথে কথা বলতেছিল সেই মানুষটা এখন করতে পারতেছিলাম। আমি এখনো বিশ্বাস করতে পারি না যে সে কোনোদিন ফিরে আসবে না। এটা আমি বিশ্বাস করতে পারি। সে সে মানে কাউকে রক্ত দিতে ভয় পেত, সেই ইনজেকশন পুশ করতে সে খুব ভয় পেত, অথচ সে এক ফোঁটা রক্ত সে দুনিয়া থেকে নিয়ে যায় নাই। সমস্ত রক্তটা এই দেশের মাটিতে সে দিয়ে গেছে। এখানে একটা মামলা হয়েছে, জি। মামলার
অগ্রগতি কতটুকু এবং সেখানকার তদন্ত কর্মকর্তারা আপনাদের সাথে যোগাযোগ করছে কি না এরকম? জি, অবশ্যই আমার সাথে যোগাযোগ করেছে এবং বিভিন্নভাবে তারা তথ্য নিচ্ছে। আমাকে ট্রাইব্যুনালে ডেকেছে। আমি সেখানে আমার জবানবন্দি দিয়ে এসেছি। মোটামুটি মনে হচ্ছে ইমপ্রুভ হচ্ছে তাদের কেস। এখন বাকিটা আল্লাহ জানে যে কতটুকু কি হবে। তবে আমি চাই আমার হাসব্যান্ডের, আমি বিধবা হয়ে গেছি, আমার সন্তানটা এতিম হয়ে গেছে, আমার সংসারটা শেষ হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি চাই প্রত্যেকের বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। সেক্ষেত্রে এখন তো প্রায় 5 মাস 5.5 মাস ধরে কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন কোনো কিচ্ছু জমা হয়নি, কিচ্ছু না। সেক্ষেত্রে আবার এই অন্তর্বর্তীকালীন সরকার যদি মেয়াদ শেষ হয়ে যায় পরবর্তীতে যদি আবার বিএনপি এসে যায় সেক্ষেত্রে মানে আমার মনে হয় না সেক্ষেত্রে কোনো বিচার হবে। আমার মনে হয় যে এই অন্তর্বর্তী সরকার যদি সবকিছু মীমাংসা না করে যায় তাহলে আমরা সারা জীবন ঘুরেও কিচ্ছু করতে পারবো না। কোনো দলই এইটার আসলে মানে পলিটিক্যাল একটা ইস্যু হয়ে যাবে। তখন তখন কেউই এগুলির কোনো সুষ্ঠু বিচারও করবে না, আর সবাই ধরাছোড়ার বাইরেই চলে যাবে। পর্যন্ত কোনো তদন্ত প্রতিবেদন জমা করেনি এবং আমরা ঠিকঠাক মতো আসলে কাউকে অ্যারেস্টও করেনি। দু একজন যা কয়েকজনকে ধরা পড়ছে হয়তো বা তারাই ধরা পড়ছে। এছাড়া তো আর আমি দেখি না যে হচ্ছে কেউ তদন্ত করে তাদেরকে খুব জোর জবরদস্তি তাদেরকে ধরতে চেষ্টা করতেছে বা কিছু করতেছে, এরকম আসলে নিউজে আমরা পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু গড়পড়তে যে শেখ হাসিনা বা হ্যাঁ, সবার নামে মামলা হচ্ছে। ওই যে কয়জন, ওই দেখা যাচ্ছে যে যারা যারা মামলা করছে প্রত্যেকের মামলার ভিতরে ওই কয়জনকেই অ্যারেস্ট দেখানো হচ্ছে, কিন্তু নতুন করে কাউকে অ্যারেস্ট দেখানো হচ্ছে না। এখানে কিন্তু অনেক পুলিশ কর্মকর্তা জড়িত হুম, এখানে কিন্তু খুব বিশাল সিসিটিভি ফুটেজে কিন্তু বিষয়টা বোঝা যাচ্ছে, কিন্তু কয়জন পুলিশ কর্মকর্তা বা কয়জন পুলিশ অ্যারেস্ট হয়েছে? সিসিটিভি ফুটেজ আমরা তো দেখতেছি না আসলে এই বিষয়টা না, ওগুলো আসলে কোথাও কোনো কিছুই প্রমাণ স্বরূপ কিছুই দেখাচ্ছে না। মানে সবাই হচ্ছে একটা ঘোলাসার ভিতরেই রয়ে গেছে। হুম, এখন হচ্ছে আমার এই সরকারের কাছে খুব আকুল ভাবে আবেদন যে এর সুষ্ঠু বিচার তারা যাতে নিষ্পত্তি করে তারপরে যায়। পলিটিক্যাল প্রবলেম আসলে এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। ওটার নানি ছোট মানুষ তো ভাই ওটা না না ওর থাক এমনি মানে ওর ছবি মানে বক্তব্য না নেই এই দেখা যাচ্ছে যেখানে শেখ হাসিনা ওবায়দুল কাদের বা এদেরকে সব আসামি করা হচ্ছে কিন্তু এখানে তো শেখ হাসিনা ওবায়দুল কাদের হ্যাঁ তারা হুকুম দিছে কিন্তু ওরা তো এসে হত্যা করে নাই না, এইরকম যারা হইতে হইতে হ্যাঁ আপনি যদি দেখেন যে হচ্ছে গিয়ে আহ প্রত্যেকটা থানায় যদি তারা হচ্ছে গিয়ে একটু ভালো করে তদন্ত করে তাহলে প্রত্যেক থানায় আমার মতে যে প্রত্যেক পুলিশকে তাদের অ্যারেস্ট করা সম্ভব। ঠিক আছে, আমার মতে। কিন্তু তারা কেন কি করতেছে সেটা আমি জানি না। হুম, আমার হাজবেন্ডকে আমি 3 দিন পর লাশ পেয়েছি শুধুমাত্র পুলিশের হচ্ছে গিয়ে গাফিলতির কারণে। আমার হাজবেন্ডকে বলতেছে তা সে হচ্ছে গিয়ে মারামারি করছে, সে ঠিক আছে আমি মেনে নিলাম, সে তার দাবিটা আদায় করার জন্য বলছে, আমি তাদের তর্কের খাতিরেই মেনে নিলাম। তারা বলতেছে হচ্ছে গিয়ে শিবিরের লোক, সে মারামারি করছে, সবকিছু করছে, পুলিশকে ভুয়া বলছে, মেনে নিলাম। তাই বলে একটা মানুষকে খুন করে ফেলবে? এটা তো কোনো কথা না, তাই না? এরকম তো হাজার হাজার মায়ের বুক খালি করে ফেলছে। এই যে এত হাজার হাজার ছেলে পঙ্গু হয়ে গেছে, তাদের ভবিষ্যৎটা কি? হ্যাঁ, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, তারা কি করবে? তারপর এই যে এত মা তার সন্তানকে হারিয়েছে, এই যে এত স্ত্রী তার হাজবেন্ডকে হারিয়েছে, যে এই যে সন্তানগুলো তার শ্বশুরবাড়ি থেকেই তো ওরকম সাপোর্টিভ না। আমি যতটুকু উপলব্ধি করতেছি বা আদার যাদেরকে আমি দেখতেছি, কোনো পরিবারের শ্বশুর বাড়ি থেকে ওইভাবে হচ্ছে গিয়ে যে সাপোর্ট দিচ্ছে, বাচ্চার দায়িত্ব বা আমার দায়িত্ব নিবে। তাহলে আমার হাজবেন্ড আমি হাউস ওয়াইফ ছিলাম, সে একমাত্র উপার্জনক্ষম ছিল, আমি এখন আমার বাবা মায়ের কাছে আশ্রিত। তাহলে আমি কি করবো? আমার এই সন্তানটাকে কিভাবে মানুষ করবো? আমার এই সন্তানকে আমি এখন স্কুলে ভর্তি করতে পারতেছি না, আমি প্রাইভেট স্কুলে কিভাবে আমি পড়াবো তাকে? আমি কোনো সরকারি স্কুলে ভর্তি করানোর কোনো ওয়ে খুঁজে পাই নাই আমি।